সুলেখা দেবীর একমাত্র ছেলে বরুণ পেশায় ডাক্তার। ছেলেকে নিয়ে সুলেখা দেবীর একমাত্র চিন্তা হলো যে সে বিয়ে করতে চায় না। তিনি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বরুণ কোনো কিছুতেই রাজি হয় না। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বরুণ তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার ব্যাগপ্যাকটা আজকে প্যাক করে রাখবে তো? আমি 2 দিনের জন্য হসপিটাল থেকে টিম নিয়ে বেরোবো। কোথায় বেরোবি বাবা? আবার কি কোনো জায়গায় ক্যাম্পেনিং আছে? হ্যাঁ মা, এবারে জঙ্গল মহলে একটু ক্যাম্প আছে, ওখানে কয়েকটা আদিবাসী গ্রাম আছে, আমাকে সেখানে যেতে হবে। আপাতত 2 দিনের জন্য যাচ্ছি, যদি কাজ বেশি থাকে তাহলে মনে হয় আর একদিন থাকতে হবে। দেখিস বাবা, এসব আদিবাসী এলাকা আমার কিন্তু খুব ভয় করে। জানি না ওরা কেমন মানুষ। আমি তো শুনেছি ওরা নাকি শহরের মানুষদেরকে একদম পছন্দ করে না। কোথায় কি করে বসবে কে জানে। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। জানো আদিবাসী মানুষেরা কত সাদাসিধে হয়? ওরা গরিব কিন্তু মানুষের ক্ষতি করে না। যাই হোক, আমি এখন হসপিটালে বের হচ্ছি, তুমি সময় মতো আমার জামা কাপড়গুলো প্যাক করে রেখো। ঠিক আছে বাবা, তুই আয়, আমি সবকিছু রেডি করে রাখবো। বরুণ চলে যাবার পর সুলেখা দেবী বাড়ির সমস্ত কাজকর্ম সারেন এবং তারপর বরুণের ঘরে গিয়ে তার জামা কাপড় প্যাক করে দেন। সারাদিন কাজকর্ম করে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েন। হসপিটাল থেকে ফিরে বরুণ তার মায়ের কাছে যায় এবং তাকে ঘুমন্ত অবস্থায় দেখে বলে, মা, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে, আর এই বয়সে কতটাই যা পরিশ্রম করবে। এত করে বলি একটা কাজের মেয়ে রেখে দাও, কিন্তু আমার কথা কেই আর শোনে। এমন সময় বরুণের একটি ফোন আসে এবং সুলেখা দেবী ঘুম থেকে উঠে পড়েন আর বলেন, আরে বাবা, তুই এসে পড়েছিস? আসলে একটু টায়ার্ড লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোর ব্যাগ প্যাক করে দিয়েছি, তোর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ঠিকঠাক ভাবে রেখে দিয়েছি। খাবার দাবার গুলো ঠিক করে নিয়ে যাস বাবা, আর সময় মতো খাবারগুলো খাবি। শুধু রোগী দেখলে হয় না, নিজেরও খেয়াল রাখতে হয়, এটা মাথায় রাখবি। ঠিক আছে মা, আমি সবকিছু ঠিকঠাক ভেবে রাখবো, কিন্তু তোমার জন্য তো আমার খুব টেনশন হচ্ছে। তোমাকে দেখেও খুব ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা তুমি কি বলো তো, তোমাকে কবে থেকে বলছি যে একটা কাজের মেয়ে রাখো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। না বাবা না, ও সব কাজের মেয়ে আমি রাখতে পারবো না। চারিদিকে যা সব হচ্ছে, তুই হসপিটালে চলে যাস। কখনো কখনো রাতে ডিউটি থাকে, আমি একা মানুষ ঘরে থাকি। ওই কাজের মেয়ের উপরে ভরসা করে ঘর ফেলে রাখা যাবে না। কত কি শুনেছি তার নেই ঠিক। তাহলে তো তোমাকে সারা জীবন এইভাবেই খেটে যেতে হবে। তার তো একটা ভালো উপায় আছে। তুই যদি আমার কথা মতো বিয়েটা করে নিস, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কেন যে তুই বিয়েটা করতে চাস না আমি তো বুঝতেই পারি না। আরে বাবা, সারা জীবন শুধু মানুষের সেবা করে গেলেই হবে? নিজের ঘর সংসার তো করতে হবে নাকি? এই বুড়ো বয়সে কোথায় আমি নাতি নাতনিদেরকে নিয়ে খেলবো তা নয়, ছেলের জন্য ব্যাগ গোছাতে হচ্ছে আমাকে। মা, ওসব বিয়ে সংসার আমার খুব বোঝা লাগে। আমি এখন কত ফ্রি আছি বলো তো, যখন যেখানে পারছি যাচ্ছি, আর বিয়ে করে তো এক্সট্রা ঝামেলা। তোর কাছে এসব বলাটাই বেকার। তুই কোনোদিনও না আমার কষ্টটা বুঝবি না। সুলেখা দেবীর মন খারাপ হয়ে যায়। বরুণ তাকে বুঝিয়ে সুঝিয়ে ক্যাম্পেনিং এর জন্য বেরিয়ে যায়। আদিবাসী গ্রামে ক্যাম্পেনিং করতে গিয়ে 2 দিন তার বেশ ভালোই কাটে। ফেরার দিন বরুণ একটি ঝামেলায় পড়ে যায়। কয়েকজন গুন্ডা একটি মেয়েকে গাছের সঙ্গে বেঁধে খুব খারাপ আচরণ করছিল। এমন সময় বরুণ সেখানে পৌঁছে যায় এবং গুন্ডাগুলোকে মেরে তাদেরকে তাড়িয়ে দেয়। মেয়েটিকে উদ্ধার করার পর সে তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তখনই সেখানে সবাই জোর করে বরুণের সঙ্গে নিমা নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বরুণ খুব আপত্তি করে, কিন্তু তারা বন্দুক ঠেকিয়ে এই বিয়ে সম্পন্ন করে। প্রাণের ভয়ে বরুণকে মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। নিমাকে দেখে সুলেখা দেবী অবাক হয়ে বলেন, আরে বরুণ, এ তুই কাকে তুলে এনেছিস? কে এই মেয়েটা? তুই কি বিয়ে করেছিস নাকি? হ্যাঁ মা, বিয়ে করেছি, বাধ্য হয়ে তো বিয়েটা করতে হয়েছে। এই বলে বরুণ সুলেখা দেবীকে প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলে আর বলে, মা, এই ঝামেলাকে আমি বেশি দিন এখানে রাখতে পারবো না। তুমি যাই হোক করে কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি কি করব বলতো? আমি তোর বিয়ে দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এভাবে তো নয়। কোথাকার মেয়ে কি মেয়ে কিছুই তো জানি না, হুট করে এভাবে কি বিয়ে হয়? নিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল। সে বুঝতে পারছিল যে তার এই হঠাৎ বিয়ে এবং নতুন বাড়িতে শাশুড়ি ও স্বামীর আচরণ সবকিছুর পেছনেই একমাত্র কারণ হলো সে নিজে।
দেখুন মাইজি, আমি জানি আমার কারণে আপনারা অনেক বড় সমস্যায় পড়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমার কিচ্ছু করার নেই। আমাদের গ্রামে এরকমই হয়। ডাক্তারবাবু আমাকে যখন বাঁচিয়ে বাড়িতে নিয়ে গেলেন তখনই বাড়ির লোকেরা জানতে পেরে গিয়েছিল যে আমার বিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ ওই গুন্ডারা আমাকে তুলে নিয়ে গেছে। এটা গ্রামে ছড়িয়ে যাবার পর কেউ আমাকে বিয়ে করতো না, তাই দাদারা আর বাবা মিলে বাধ্য হয়ে এই কাজ করেছে। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি জানতাম এটা ডাক্তারবাবুর প্রতি অন্যায় হচ্ছে, কিন্তু কেউ আমার কথা শোনেনি মাইজি। ঠিক আছে, আমি বুঝতে পারছি দোষ তোমার নয়, কিন্তু আমার ছেলে যে একটু অন্য রকম, এসব জোর জবরদস্তি করে কাজ ওর একদম পছন্দ নয়। যাও, তুমি এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে আমি কথা বলবো। সুলেখা দেবীর কথা শুনে নিমা রুমে চলে যায়। পরের দিন সকালে নিমা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে এবং সবার জন্য খাবার তৈরি করে। বরুণ খাবার টেবিলে খেতে বসে বলে, মা এসব কি রান্না করেছো? তুমি জানো না আমি সকালবেলা একেবারে লাইট ব্রেকফাস্ট করি। এসব লুচি আলুদম কে খাবে? বাবা, এসব খাবার নিমা রান্না করেছে। আসলে মেয়েটা সকাল থেকে জিজ্ঞাসা করছিল যে কি করবে। আমি বললাম তোমার যেটা ইচ্ছে হয় সেটাই করো, ও তোর জন্য এসব করেছে, একটু খেয়ে নে বাবা। মাথা খারাপ নাকি? আমি ও মেয়ের হাতে রান্না খাবো না, আর তাছাড়া আমি এত তেল মশলাযুক্ত খাবার খাই না। তুমি এক্ষুনি আমার জন্য স্যান্ডউইচ করে দাও, এগুলো সব আমার সামনে থেকে সরাও। তার মানে আমি এত কষ্ট করে আপনার জন্য এসব করেছি, আপনাকে সবকিছু খেতে হবে, কোনো কিছু সরানো যাবে না। তোমার তো সাহস কম না? তুমি আমার উপর জোর চালাচ্ছ। শোনো, এটা তোমার গ্রাম না যে বন্দুকের নল দেখিয়ে যাকে যা খুশি করিয়ে নেবে। এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো সেটাই হবে। আচ্ছা তাই নাকি? তাহলে আমি আমার বাবাকে দাদাকে ফোন করি আর ফোন করে বলি যে আপনি আমার কথা শুনছেন না। নিমার কথা শুনে বরুণ চুপ করে যায়। কয়েকদিন আগের সেই বন্দুকের ভয় তার প্রাণ থেকে এখনো যায়নি, তাই সে চুপচাপ নিমার হাতে তৈরি খাবার খেয়ে নেয়। তা দেখে সুলেখা দেবী মনে মনে হাসেন। নিমা সারাদিন বাড়ির কাজ করত এবং সংসার গুছিয়ে রাখত। সকাল থেকে রান্না বান্না, শাশুড়ির দেখাশোনা, তার পায়ে তেল মালিশ করে দেওয়া, মাথা মাসাজ করে দেওয়া, সময় মতো ওষুধ দেওয়া, সবকিছুই করত। সুলেখা দেবী মনে মনে খুবই প্রসন্ন হতে থাকেন, কারণ তিনি যেমনটি বৌমা চেয়েছিলেন নিমা তার থেকেও অনেক ভালো। একদিন সুলেখা দেবীর ননদ রাধা দেবী তাদের বাড়িতে এসে বলেন, কি গো বৌদি, শুনলাম বরুণ নাকি কোথা থেকে একটা বউ তুলে এনেছে। শেষ পর্যন্ত তোমার ডাক্তার ছেলে এই কাণ্ড করে বসলো। আমার বাবা দাদুদের নাম একেবারে তো ধুলোয় মিশিয়ে দিল গো। বাবা গো বাবা, আমাদের গ্রামে কত কি সমালোচনা হচ্ছে জানো? শুনে শুনে তো আমার কান পেকে গেল একেবারে। এভাবে কেন বলছো দিদি? ও তো চুরি ডাকাতি করেনি। তোমার বাবা দাদার নাম ধুলোয় মিশে যাবে? গ্রামের একটা মেয়েকে বিয়ে করেছে, আর এতে এত সমালোচনার কি আছে বলো তো? ও তাই নাকি? তা নিজের ডাক্তার ছেলের জন্য যে বৌমা বাড়িতে এনেছো সে কি আদেও পড়ালেখা জানে নাকি মূর্খ? রাধা দেবীর কথা শুনে নিমা সেখানে আসে আর বলে, অপিসি অমন করে বলছো কেন গো? তুমি জানো আমি কতদূর পড়াশোনা করেছি? 10 ক্লাস। আমাদের ওখানে মেয়েদেরকে বেশি পড়াই না বলে বেশি পড়তে পারিনি, তবে আমাদের গ্রামে আমি সব থেকে ভালো পড়াশোনায় ছিলাম। নিমার কথা শুনে রাধা দেবী হেসে বলেন, ও বাবা, 10 ক্লাস পড়েছো? তাহলে তো তোমার অনেক বুদ্ধি। তা হ্যাঁ গো বৌদি, গত বছর আমি পিঙ্কির মেয়ের সম্বন্ধ এনেছিলাম। মেয়েটা গ্রাজুয়েট ছিল। তখন তুমি কি যেন বলেছিলে? এমএ পাস ছাড়া মেয়েকে নাকি ছেলের বউ করবে না। এখন তো দেখছি মাধ্যমিক পাস মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছো। কথাই বলে না, সময় থাকতে থাকতে সব কাজ করে নিতে হয়, না হলে এভাবেই পস্তাতে হয়। ও তাই নাকি? তা আপনি কি করে বুঝলেন যে আমার শাশুড়ি আমার জন্য পস্তাচ্ছে? আপনি কি অন্তর্যামী নাকি? শোনো মা, তুমি না অজগ্রাম থেকে এসেছো, তাই এসব জিনিস জানো না। আমাদের ফ্যামিলির সঙ্গে তোমাদের কোনো মিল নেই। তুমি তো জানোই না এই পরিবারে কিভাবে থাকতে হয়, কিভাবে স্ট্যাটাস মেনটেন করতে হয়। আরে সব থেকে বড় কথা হলো বাড়িতে থাকার জন্য বউদের সামান্য কাজটুকু করতে হয়। হয়তো তুমি সেটাও পারো না। তুমি তো ডাল ভাত চচ্চড়ি ছাড়া কিছু করতেও পারো না মনে হয়। আমাদের ফ্যামিলিতে না চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল এইসব খাবার খাওয়া হয়। এসবের নাম তুমি কোনোদিনও শুনেছো? আচ্ছা আপনি কি খেতে পছন্দ করুন বলুন তো, দেখি আমি পারি কিনা। আমি স্যুপ খেতে পছন্দ করি, চিকেন স্টু খেতে পছন্দ করি। তুমি এসব করতে পারো? এসবের নাম তো কোনোদিনও শুনেছো বলে আমার মনে হয় না। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি একটু চেষ্টা করে দেখছি। এই বলে নিমা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর সুলেখা দেবী সেখানে গিয়ে বলেন, মা, তোমার পিসির কথায় কিছু মনে করো না। উনি একটু এই ধরনের মানুষ। মানুষকে কষ্ট দিয়ে কথা না বললে ওনার পেটের ভাত হজম হয় না। আর তোমাকে এসব কিচ্ছু করতে হবে না মা, আমি করে দিচ্ছি।
না না মা, আমি থাকতে আপনি কেন এসব করবেন? কিন্তু তুমি তো এসব খাবার করতে পারো না, করবে কি করে? মা, আমি গ্রামে মানুষ হয়েছি ঠিক কথা, কিন্তু আজকালকার যুগে কি কেউ এতটা অজ্ঞ থাকে? আজকালকার সবার কাছে স্মার্টফোন আছে, তাই সবাই একটু একটু বাইরের খোঁজ খবর তো রাখি। আমিও চাইনিজ, ইটালিয়ান, মেক্সিকান আর কন্টিনেন্টাল সমস্ত রকমের ফুড রান্না করতে পারি। পিসির কাছে বললে উনি খারাপ ভাবতেন, মনে করতেন আমি হয়তো ওনার সঙ্গে তর্ক করছি, তাই কিছু বলিনি। নিমার কথা শুনে সুলেখা দেবী অবাক হয়ে যায় এবং বলেন, সত্যি মা, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি যেমন কাজকর্মে তেমনি সেবা শুশ্রূষায় আর তেমনি বুদ্ধিতেও। সব থেকে বড় কথা হলো তোমার আচরণ দেখে মনে হয় তোমার বাড়ির পরিবেশ খুবই ভালো আর তোমার বাবা মার শিক্ষাও খুব উন্নত। আমি জানি কি পরিস্থিতিতে তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু যা হয়েছে তা সবার মঙ্গলের জন্যই হয়েছে। সুলেখা দেবী রান্নাঘর থেকে এসে তার ননদের সঙ্গে গল্প করতে থাকেন। এদিকে নিমা সমস্ত রকমের খাবার তৈরি করে এবং সঙ্গে আরো কিছু এক্সট্রা আইটেম করে আর তার পিসি শাশুড়ির কাছে নিয়ে যায় আর বলে, এই নিন পিসিমা, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আরে বাহ, দুর্দান্ত হয়েছে। কিন্তু আমি তো কখনোই এত ভালো চিকেন স্টু খাইনি। সঙ্গে তুমি স্যান্ডউইচ বানিয়েছো, খেতে খুব ভালো লাগছে বৌমা। কয়েক মিনিটের মধ্যে রাধা দেবী সমস্ত খাবার শেষ করে ফেলেন আর বলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা, তোমার হাতে এত স্বাদ আমি কিন্তু জানতাম না। তুমি সত্যি সত্যি খুব গুণী। বৌদি ঠিকই বলেছিল, তুমি একেবারে তার যোগ্য বৌমা হয়েছো। আজ আমি খুব খুশি। এভাবেই রাধা দেবী নিমাকে অনেক আশীর্বাদ করেন এবং তাকে একটি সোনার কানের গিফট করেন। রাধা দেবী চলে যাবার পর সমস্ত কাজকর্ম সেরে নিমা ঘরের ভেতরে যায় এবং বরুণের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বরুণ ফিরে আসে এবং দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। নিমা বরুণের জন্য খাবার বেড়ে বসে থাকে এবং দেখে বরুণের হাতে চোট লেগেছে। আরে, আপনার হাতে চোট লাগলো কি করে? আপনি কি নিজের খেয়ালটুকু রাখতে পারেন না? আপনার জন্যই বসেছিলাম, দাঁড়ান আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। বরুণ খুবই ক্লান্ত ছিল, তাই সে নিমাকে আর বারণ করে না। নিমা বরুণকে খাইয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। এখন বরুণও নিমাকে পছন্দ করা শুরু করে। তাদের মধ্যে ভালোবাসা হয় এবং সবকিছু বদলে যায়। সুলেখা দেবী তার ছেলে এবং বৌমাকে দেখে খুবই খুশি হন। 2 বছরের মধ্যে নিমার একটি ফুটফুটে সুন্দর মেয়ে হয় এবং সুলেখা দেবীর স্বপ্ন পূরণ হয়। চন্দনপুর গ্রামে আবির, তার স্ত্রী অপা, মা কৈশানী দেবী, বাবা শ্যামল বাবু, বোন মৃদুলা ও এক মেয়ে চিনিকে নিয়ে বসবাস করত। আবিরের বাবার বয়স হয়ে যাওয়ার ফলে তিনি তেমন কোনো কাজই করতে পারতেন না, তাই সংসারের দায় দায়িত্ব আবিরের একার উপরেই এসে পড়েছিল। আবির একটা দিনমজুরের কাজ করত, তা দিয়ে তাদের সংসার অতি কষ্টের মধ্যে দিয়েই চলতো। এমনই একদিন আবির কাজ থেকে ফিরলে তার স্ত্রী অপা বলে, কি গো, তুমি এতক্ষণে ফিরলে? তোমার আজ ফিরতে এত দেরি হলো কেন? সেই কখন থেকে তোমার আসার অপেক্ষায় বসে আছি। আরে আর বলো না, কাজ করতে করতে এত রাত হয়ে গেছে যে বুঝতেই পারিনি। কাজের খুব চাপ ছিল গো। যাই হোক, আমি হাত মুখটা ধুয়ে আসি, তাড়াতাড়ি কিছু খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ গো, বাড়িতে তো চাল ডাল কিছুই নেই, সেজন্যই তো তোমার আসার অপেক্ষায় বসেছিলাম। আজ তোমার মাইনের দিন ছিল, ভাবলাম তুমি মাইনে পেয়ে চাল ডাল সবজি কিনে নিয়ে আসবে, কিন্তু তুমি তো খালি হাতে এসেছো। আসলে আজকে কাউকে বেতন দেয়নি, কাজের অবস্থা খুবই খারাপ না, তাই বেতন দিতে কিছুদিন সময় লেগে যাবে। তাহলে এখন আমি সকলকে কি খেতে দেব? সকলে যে খিদেতে কাতরাচ্ছে। আমরা না হয় না খেয়ে আজকের দিনটা যেমন করে হোক কাটিয়ে দিতে পারবো, কিন্তু বাবা, মা, চিনি, মৃদুলা ওরা কি করে থাকবে? দাঁড়াও আপা, আমি একটা ব্যবস্থা করছি। আমার কাছে 20টা টাকা আছে, দেখি ওই টাকা দিয়ে কিছু ব্যবস্থা করা যায় নাকি। এই বলে আবির 20 টাকা নিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এরপর টাকা দিয়ে 2টো পরোটা কিনে নিয়ে আসে এবং সেই পরোটা তারা সকলেই খেয়ে কোনো রকমে দিন কাটায়। এভাবেই সেদিন রাতটা কেটে যায়। পরের দিন আবিরের বোন মৃদুলা বলে, মা, বর্ষা তো এসেই গেল, এবারে ঘরগুলোর মেরামত করো, না হলে এই বর্ষা আমাদের মাথার ছাদ কেড়ে নেবে। হ্যাঁ রে মা, আমিও জানি, কিন্তু কি করব বল? তোর দাদার ওই সামান্য রোজগার, তাতে করে আমাদের খেয়ে পড়েই কুলিয়ে উঠছে না। তার উপরে কি করে আমরা ঘর মেরামত করব? সেজন্যই যেখানে জল পড়বে সেখানে পাত্র বসিয়ে এবারের বর্ষাটা যেমন হোক করে কাটাতে হবে। দেখতে দেখতে বর্ষার সময় চলে আসে। প্রথম দিকে বর্ষার জন্য আবিরদের পরিবারে তেমন কিছুই সমস্যা হচ্ছিল না, কিন্তু দিন দিন বৃষ্টির বেগ বাড়তে থাকায় তাদের বাড়ির সমস্ত জায়গা থেকে জল পড়তে থাকে
তখন কৈশানী দেবী বলেন, বৌমা মৃদুলা, তোমরা তাড়াতাড়ি যেখানে যেখানে জল পড়ছে সেখানে বাসনপত্র ঘটি বাটি সব বসিয়ে দাও, তাহলে জল আর ভিতরে পড়বে না। মা, আমরা সব জায়গাতেই কিছু না কিছু বসিয়ে দিয়েছি, কিন্তু তবুও জলকে আটকে রাখা যাচ্ছে না। এভাবে আর হবে না মা, আমাদের এই বর্ষা ডুবিয়েই ছাড়বে। সত্যি দেখতে দেখতে তাদের ঘরের ভিতরে জল উঠতে থাকে। ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ফলে হঠাৎই তাদের ঘরের চাল উড়ে যায় এবং হুড়মুড় করে ঘর পড়ে যায় এবং তারা বৃষ্টির জলে পুরোপুরি ভিজে যায়। ভিজে যাওয়ার ফলে চিনি ঠান্ডায় কাঁপতে থাকে, যেটা দেখে কৈশানী দেবী বলেন, হে ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে এটা কি করলে? তুমি শেষমেশ আমাদের মাথার ছাদ কেড়ে নিলে। এখন আমরা এই ভারী বৃষ্টিতে কোথায় যাব? আমার নাতনি ঠান্ডায় কাঁপতে শুরু করে দিয়েছে। এখন একটা ছায়া জায়গা না হলে ওই শরীর খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ মা, তুমি একেবারে ঠিক বলেছো। আমাদের এক্ষুনি একটা কোনো শেডের নিচে দাঁড়াতে হবে, নাহলে সকলেই আমরা বিপদে পড়বো। চলো তাদের এখান থেকে বেরোনো যাক। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং অনেকটা রাস্তা অতিক্রম করতে থাকে। মা, ওই দেখো, এখানে একটা বড় গাছ দেখা যাচ্ছে। গাছের পাতাগুলো বেশ বড় বড় আছে। চলো আমরা সকলেই ওখানে যাওয়া যাক, তাও বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। এরপর তারা সবাই মিলে সেখানে পৌঁছে যায়। তারা সবাই সেই গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। এভাবেই কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকে। কিছুক্ষণ পর হালকা বৃষ্টি কমলে চিনি বলে, মা, 2 দিন হয়ে গেল কিছুই খাইনি, অনেক জোরে খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না মা, না হলে আমি এক্ষুনি মারা যাব। আমার খুব কষ্ট হচ্ছে। মারে, আমি তোকে এখন কি করে খাবার দেব? আমাদের কাছে যে টাকা পয়সা কিছুই নেই। তোকে জল খেয়ে আজকে দিনটা কাটাতে হবে, কালকে কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। না আপা, এইভাবে বলো না। আমার কাছে এখনো 10 টাকা আছে। সামনে একটা দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে দেখি কিছু পাওয়া যায় নাকি। এখন চিনিকে যা হোক কিছু এনে খাওয়াতে হবে। এই বলে আবি সেই 10 টাকা দিয়ে দোকানের দিকে যায় এবং সেই টাকা দিয়ে সে একটা পাউরুটির প্যাকেট কিনে আনে। দেখতে দেখতে আবারও বৃষ্টির বেগ বাড়তে থাকে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে থাকে। হাওয়ার গতি বেশি থাকায় তারা সকলেই গাছকে শক্ত করে আটকে ধরে থাকে। আর এদিকে আবির নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে পড়ে যায়। তার হাত থেকে পাউরুটির প্যাকেটটা জলে পড়ে যায়। এরপর সে খালি হাতেই চলে আসে। এভাবেই তারা 2 দিন না খেয়ে সকলেরই অবস্থা খারাপ হতে থাকে। তখন মৃদুলা বলে, মা, আমি আর পারছি না, আমার শরীর খুব খারাপ লাগছে। আমি মনে হয় এখনই মারা যাব। আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ পিসিমণি, তুমি ঠিকই বলেছ। আমারও খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, খিদে পাচ্ছে, আর শরীরও খুব খারাপ লাগছে। আমিও আর মনে হয় বাঁচবো না। আমরা সকলেই মরে যাব আস্তে আস্তে। এ তোরা কি বলছিস রে মা? তোরা এভাবে বলিস না। এভাবে সকলে ভেঙে পড়লে আমরা কি করব? আমরা কি নিয়ে থাকবো? তোরা শক্ত হ, ভগবান তোদেরকে আমারও আয়ু দিয়ে দিক। হাওয়ার গতি থেকে থেকে বাড়তেই থাকে। এভাবেই ভারী বৃষ্টিতে তারা গাছের তলায় দাঁড়িয়ে 2 দিন কাটিয়ে দেয়। ঝোড়ো হাওয়া চলার ফলে সেই গাছটি উপড়ে যায়। যে গাছের তলায় আবিরের পরিবার এই 2 দিন ধরে আশ্রয় নিয়েছিল, আজ সেই গাছের আশ্রয় তাদের মাথা থেকে চলে যায়। এরপর তারা আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে। তখন আবির বলে, মা, আপা, মৃদুলা, আমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলে কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। তাই ভাবছি সামনের দিকে কোনো যদি শেড বা ছায়া কিছু একটা পাওয়া গেলে তার নিচে মাথাটা লুকানো যাবে। চলো আমরা সামনের দিকে একটু আগিয়ে দেখি। এই বলে তারা সামনের দিকে এগোতে থাকে। এরপর যেতে যেতে হঠাৎই তার মেয়ে চিনি বলে, বাবা, মা, তোমরা একটু দাঁড়াও না। আমার পা মনে হয় কোনো একটা গর্তে আটকে গিয়েছে। আমি পা তুলতে পারছি না বাবা। দাঁড়া মা, আমি তোকে ছাড়িয়ে দিচ্ছি, তোর কিছু হবে না। আয় মা, আমার কোলে আয়। এরপর আবির চিনিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। এভাবেই বেশ কিছুটা পথ অতিক্রম করে তারা একটা বড় বাড়ি দেখতে পায়। এরপর তারা সকলে মিলে সেই বাড়ির একটা ছাওয়া জায়গায় গিয়ে দাঁড়ায়। এরপর সেই বাড়ির মালিক অখিলেশ বাবু বেরিয়ে আসেন এবং বলেন, কারা আপনারা? এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? কোনো দরকার আছে নাকি? কি আপনারা তো পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছেন। আসলে মালিক, এত বৃষ্টির ফলে আমাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে। আজ 4 দিন থেকে বৃষ্টিতে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কোনো ছাওয়া জায়গাও পাচ্ছি না। এই বৃষ্টিতে ভেজার ফলে আমার মেয়ে নাতনি অসুস্থ হয়ে পড়েছে। আমাদের উপরে আপনি একটু দয়া করুন।
বৃষ্টি থামলেই আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ না বৃষ্টি থামছে আমাদেরকে এখানে একটু থাকতে দিন। কৈশানী দেবী এভাবে বললে অখিলেশ বাবুর খুবই খারাপ লাগে। আসলে অখিলেশ বাবু অত বড় বাড়ির মালিক হলেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। সে খুবই সৎ মনের একজন মানুষ ছিলেন। এরপর তিনি বলেন, আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। যতক্ষণ না বৃষ্টি থামছে আপনারা আমাদের বাড়ির অতিথি হিসেবেই থাকবেন। মালতী, এদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাও, আর ওদেরকে কিছু খেতে দাও, আর সঙ্গে শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করো। এরপর অখিলেশ বাবু স্ত্রী তাদেরকে শুকনো জামা কাপড় দেন এবং তাদেরকে খাবার খেতে দেন। অখিলেশ বাবু স্ত্রী সবকিছু শুনে তারও কৈশানী দেবীর পরিবারের উপর খুবই করুণা হয়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর চিনি বলে, মা, বাবুদের কত বড় বাড়ি বলো। বাবুদের বৃষ্টিতে একটুও কষ্ট হয় না। আমাদের বাড়ির মতো বৃষ্টির জল ভিতরেও আসে না। আর দেখো, ওই বড় জানালা দিয়ে বাইরে কি সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে। হ্যাঁ রে মা, বাবুদের এত বড় বাড়ির সাথে সাথে এনারা অনেক বড় মনের মানুষ। না হলে আমাদের মতো এরকম অসহায়দের বিপদে কজনই বা পাশে দাঁড়ায়। আজ 4 দিন ধরে কেউ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কিন্তু এই বাবুরা আমাদেরকে ওনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। বাবু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এ আপনি কি বলছেন দিদি? এ তো আমাদের কর্তব্য। আমি শুধু কর্তব্যটুকুই করেছি, এতে ধন্যবাদের আর কিছুই নেই। মানুষ মানুষের পাশে দাঁড়াবে না, তাহলে আর কিসের মানুষ হলো? বাবা, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। তোমরা আমাদের অনেক উপকার করেছো। তোমরা জীবনে অনেক বড় হও বাবা। আচ্ছা ঠিক আছে, ওসব কথা এখন নয়, বাদ দিন। আর এই যে আবির, আমার কোম্পানিতে একটা লোক লাগবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো। অখিলেশ বাবুর কথা শুনে সকলেই খুব খুশি হয়ে যায়। এরপর কয়েকদিনের মধ্যেই বৃষ্টি থেমে যায়। এদিকে অখিলেশ বাবুর কোম্পানিতে আবির জয়েন করে। কয়েক মাসের মধ্যেই আবির নিজেদের জন্য একটা পাকা বাড়ি বানিয়ে ফেলে। এরপর তাদের আর বর্ষাতে কোনো সমস্যা হয় না। এখন থেকে তারা সকলেই আনন্দের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।